সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আমাদের আজকের পর্বের আমরা শিরোনাম ঠিক করেছি টেকসই কৃষির জন্য যান্ত্রিকীকরণ এবং সৌর সেচ ব্যবস্থাপনা। যান্ত্রিকীকরণটাই আমাদের মূল আলোচনার জায়গাটা আসলে, এবং এখানে সৌর সেচ একটা উদাহরণ হিসেবে হয়তো আলোচনায় আসবে। এবং আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবার জন্য ইতিমধ্যে যুক্ত হয়েছেন প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম মোস্তফা সাহেব, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সোলার গাঁও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ম্যানেজিং ডাইরেক্টর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার নোমান। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত আছেন কানাডা থেকে আমাদের সংগঠনের সভাপতি এবং এবং দেশের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমরা আশা করছি আরো দুজন অতিথি হয়তো আমাদের সঙ্গে যুক্ত হবেন যে কোনো সময়ে। তারা আমাদের সঙ্গে যুক্ত হওয়া মাত্রই আমরা তাদেরকে যুক্ত করে নেব। তো আজকে আমরা মূলত কৃষি যান্ত্রিকীকরণের বিষয়ে হয়তো কানেকশন ড্রপ করেছে, মনে হয় ফ্রোজেন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক আর কি, এইটা হলো আমাদের সমস্যা একটা বড় রকমের, কারণ আমরা এত ডিজিটালের কথা বলতেছি, কত হয়ে গেছে, অথচ কোনোদিনও এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারতেছি না, একটা ইয়ে করতে পারতেছি না। যদিও অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু মানে বিদ্যুৎ না হলে দেখবে বিদ্যুৎ নাই, না হলে এটা নাই ওটা নাই। তো আমরা আমি তাহলে ওখান থেকে মিটনকে সাহায্য করি একটু। প্রথম আমাদের বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের আজকের আলোচনা আসার জন্য আপনারা যে সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা আরো, মিটন বলছিল যে আরো দুজন সংযুক্ত হবেন। মিটন আসছো? জি স্যার, আমাদের এখানে হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। তুমি তাহলে চলো, আমি ভাবতেছিলাম যে তোমার কি সমস্যা হয়েছে। না, থ্যাংক ইউ স্যার। আমি জানি না কি হয়েছিল, হঠাৎ করে ইন্টারনেট চলে গেল, দুঃখিত দর্শক মণ্ডলী। স্যার আপনাকে ধন্যবাদ, আপনি মাঝে মাঝে নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন, কারণ এই বিষয়বস্তুটা আমার কাছে অতটা ফ্যামিলিয়ার। স্যার, যেটা আমরা আলোচনা করছিলাম যে আমাদের যদি আমরা বর্তমানের যে কৃষির কথা আমরা বলি, যে আমাদের কৃষি কিন্তু তার খরপোশ অবস্থা থেকে উত্তরণ হয়ে এসছে, এবং আমরা এখন আধুনিক কৃষির দিকে যাচ্ছি। আমরা কৃষির বাণিজ্যিকীকরণ চাচ্ছি, কৃষিকে লাভজনক করতে চাচ্ছি। এই যে কৃষিকে বাণিজ্যিকীকরণের জায়গায় নিয়ে যাওয়া, কৃষিকে লাভজনকের জায়গায় নিয়ে যাওয়া, আবার আমাদের কৃষিকে যদি আমরা টেকসই করতে চাই, সবচেয়ে বড় কথা, এবং আমাদের খাদ্য নিরাপত্তাকে যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে কৃষি যান্ত্রিকীকরণ একটা অবশ্যম্ভাবী একটা করণীয়। এবং কৃষি যান্ত্রিকীকরণ আমরা এটা নিয়ে আসলে কোনো যুক্তি নেই, একটাও যুক্তি নেই যে আমরা যেই যুক্তিটা দেখাবো যে এই কারণে কৃষি যান্ত্রিকীকরণ করার প্রয়োজনীয়তা নাই, এরকম কোনো যুক্তি আসলে নাই। এবং কৃষি যান্ত্রিকীকরণ যে খুব গুরুত্বপূর্ণ সেটা তো করোনা কালে আমরা হাড়ে হাড়ে বুঝলাম। যখন করোনায় আমাদের মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল, আমাদের হাওড়ে বড় ধান হারভেস্ট করা নিয়ে যখন বিরাট সংকট, সেই সময় কিন্তু হইচই পড়ে গেল সারা দেশে, এবং সারা দেশ থেকে আমাদের রিপার মেশিন, রিপার না তো আমাদের ওই যে হারভেস্টার, কম্বাইন্ড হারভেস্টার মেশিন গুলো থেকে শুরু করে সবকিছুকে নিয়ে আসা, ইভেন মানুষজনকে বিশেষ কায়দায় মাইগ্রেশন করে নিয়ে আসা, তাদেরকে সব রকম করালো। তখন আমরা বুঝলাম যে আমাদের মেকানাইজেশনটা কত জরুরি। এরকম আরেকটা ঘটনার কথা আমার মনে পড়ছে, যে এক সময় আমাদের দেশে ইউরিয়ার যথেচ্ছ ব্যবহার নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল, এবং ইউরিয়ার ব্যয় কি করে সাশ্রয় করা যায়। তখন একটা ছোট্ট যন্ত্র ইনোভেট করা হলো, যে গুটি ইউরিয়া। এই যে গুটি ইউরিয়া তৈরি করার ফলে যে আমাদের যে ছোট্ট ইনোভেশন এবং সেই ছোট্ট যান্ত্রিকীকরণ, তার ফলে আমরা ইউরিয়ার ব্যবহার কমিয়ে ফেলতে পারলাম। কারণ ইউরিয়ার ব্যয় কমলে অনেক দিক থেকে লাভ। একটা হচ্ছে আমাদের পরিবেশের লাভ আছে, খরচটা কমলো, কৃষকের উৎপাদন খরচ কমলো, সব দিক থেকে আমরা লাভবান হতে পারি। তো এইরকম ছোট ছোট উদাহরণ আছে। এরপরে হালে যে এটা এসছে সেটা হচ্ছে যে ইরিগেশন। এই ইরিগেশনে আমরা বিশেষ করে এখন বিদ্যুৎ উৎপাদন একটু বাড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও স্টিল আমাদের যে এনার্জি ক্রাইসিস, এই এনার্জি ক্রাইসিসকে মেটানোর জন্য আমরা বলি যে আমাদের গড গিফটেড একটা রিসোর্সেস হচ্ছে সোলার এনার্জি।
সেই সোলার এনার্জিকে ব্যবহার করার কথা সারা দুনিয়াতে আলোচনা হচ্ছে, আমাদের দেশেও এটা আলোচনা হচ্ছে, কিন্তু সোলার এনার্জিটা আমরা ব্যবহার করতে পারছিলাম না। বিশেষ করে আমাদের ইরিগেশনের ক্ষেত্রে সোলার এনার্জিটাকে ব্যবহার করার একটা দাবি কিন্তু দীর্ঘদিন ধরে এসেছিল, এবং সেখানে অনেক কোম্পানি এগিয়ে এসছেন। তারা এখন আমরা এটা একটা সলিউশন হিসেবে, একটা ইফেক্টিভ সলিউশন হিসেবে এটা পেয়েছি। তারপরেও কিছু কিছু ভোক্তা পর্যায়ে কিছু কিছু কমপ্লেইন আছে, সেটা ভিন্ন আলোচনা, সবকিছুরই কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। তো আমরা আজকে আমাদের অভিজ্ঞজনদের কাছে আমরা এই বিষয়ে আলোচনা শুনবো। দর্শক মণ্ডলী, আপনারাও প্রশ্ন করবেন, মতামত দিবেন, আপনাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন, এবং আমরা আশা করছি একটা খুব ভালো ফলপ্রসূ আলোচনা আমরা করব। তো আমার অতিথিদেরকে আমি অনুরোধ করব যে আমরা একবারে আলোচনাটাকে গভীরে না নিয়ে, যে মানে একজন অনেক সময় না নিয়ে আমরা অল্প অল্প করে যদি আলোচনাটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই তাহলে একটু সুবিধা হয়। আমি চেষ্টা করব যে আপনাদের ইন্টারাপ্ট যাতে করতে না হয়। আমরা একটা আড্ডার স্থলে একটু আলাপ আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি কিনা সেই চেষ্টাটাই করব। তো আমি প্রথমেই জনাব শাহরিয়ার নোমান সাহেবকে আমন্ত্রণ জানাতে চাই, আপনি যদি আপনাদের কাজ সম্পর্কে এবং আমাদের এই যে টেকসই কৃষির ক্ষেত্রে আপনাদের যে কাজ, সেই কাজ কিভাবে অবদান রাখছে বা রাখতে পারে সেই সব বিষয়গুলো যদি একটু তুলে ধরেন, জনাব শাহরিয়ার নোমান। Thank you. Thank you so much for inviting me to this discussion. Solargao 2014 সাল থেকে সোলার ইরিগেশন নিয়ে কাজ করছে, বিশেষ করে আপনার উত্তরবঙ্গে। আমাদের সাইটস গুলো হচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁর দিকে, এবং প্রায় 700+ সোলার ইরিগেশন পাম্প আমরা ইনস্টল করেছি। আমাদের যখন আমরা কাজটা শুরু কতগুলো বললেন ভাই? 750+ সিস্টেমস ইনস্টল করেছি আমরা। যখন আমরা শুরু করি 2014-এ, তখন আপনার ফিল্ডে বিশেষ করে ডিজেল পাওয়ার পাম্পস গুলো ব্যবহার হতো। আমরা এই রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জিটাকে ইউজটা বাড়াতে পারি, তখন গভর্নমেন্টও একটা স্টেপস নিয়েছে, এবং তার পাশাপাশি ইটকল, যারা রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্স করে বাংলাদেশে, তারা সোলার পাওয়ার ইরিগেশন প্রজেক্ট নিয়ে বেশ ভালো একটা ড্রাইভ দিয়েছিল, এখনো দিচ্ছে। So our goal was to replace diesel powered pumps from irrigation, এবং সেইটা আমরা বেশ ভালোভাবেই করতে পেরেছি, and it had a tremendous effect, positive effect in a lot of rural areas, বিশেষ করে রংপুরে, দিনাজপুরেও আছে, অবশ্যই ঠাকুরগাঁতেও আছে। কিন্তু আমরা যেখানে শুরু করি এই বদরগঞ্জ, রংপুরে, আজকে গেলেও আপনারা শুনতে পাবেন ফিল্ডে যে what kind of a positive impact it has had. একটা ইস্যু ইরিগেশন, সোলার ইরিগেশনের, যে the irrigation price is still quite high, এবং fortunately the tariff we were able to keep the tariff lower than diesel powered irrigation, এবং effectively আমরা এই প্রজেক্ট গুলো ইমপ্লিমেন্ট করতে পেরেছি। But as rural grid has expanded in Bangladesh, যারা আগে ডিজেল পাওয়ার পাম্পস দিয়ে ইরিগেশন সার্ভিসেস দিত, তারা অনেক ক্ষেত্রে এখন আপনার ছোট ছোট ইলেকট্রিক পাম্প নিয়ে as independent irrigation service provider এখন তারা একটা সার্ভিস প্রোভাইড করছে, এবং ইলেকট্রিক পাম্পের কারণে আসলে ইরিগেশন ট্যারিফ আরো কমে এসছে। So a big issue for solar irrigation pump providers like ourselves is the competitive price that new entrepreneurs, irrigation service providers can give. যেহেতু তারা ইলেকট্রিক পাম্প দিয়ে আরো কম দামে দিতে পারছে। তো এইটাকে
মানে মিট করার জন্য বা এই কম্পিটিশনটাকে মিট করার জন্য আমরা আমাদেরকেও আমাদের ডিজাইন কে ইমপ্রুভ করতে হয়েছে এবং কিভাবে ইমপ্রুভ করেছি one of the ways is to try and come up with hybrid solar irrigation pumps আগে আমরা জাস্ট সোলার ইরিগেশন ইউজ করতাম এখন সোলার ইরিগেশন এবং গ্রিড ইলেকট্রিসিটিটাই ইউজ করা হয় যদি এইভাবে আমরা সিস্টেমগুলো ডিজাইন করতে পারি তাহলে আমাদের irrigation tariff can be more competitive than if we just use solar power pumps. So এই অ্যাসপেক্ট থেকে আমরা কিছু স্টেপস নিচ্ছি আমরা যেন এই আমাদের সিস্টেমগুলোকে এইভাবে হাইব্রিড ইরিগেশন সিস্টেমগুলো যেন ডিজাইন করতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি and hopefully this will still allow us to use renewable energy for most of the day কিন্তু যখন পিক ইরিগেশন সিজন হয় বিশেষ করে আপনার বড় সিজনের সময় আপনার ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত তখন যেন আমরা সোলারের সাথে যখন দিনটা মানে দিনটা শেষ হয়ে যাচ্ছে তখনও যেন আমরা ইরিগেশন সার্ভিসটা প্রোভাইড কন্টিনিউ করতে পারি মানে সেচ পানিটা আমরা সন্ধ্যার দিকেও বা রাতের দিকেও যেন আমরা দিতে পারি তাহলে কি হয় we can still keep the irrigation tariff quite low very competitive at the same time we can give farmers the irrigation service for a longer period of time we can provide the service to a greater number of farmers and hopefully we can provide the irrigation service over a larger coverage area so এইটা আমাদের জন্য একটা খুব বড় একটা চেঞ্জ এসছে and this has happened since the electrification the expansion of electric the grid in the rural communities তা এরকম শারীর ভাই আপনি কি একটা ধারণা দিতে পারেন যে আপনাদের যারা ইউজার আপনি 750 ইউনিটস আপনি ইনস্টল করেছেন বলছেন তো আমি ছোট সাইজটা ছোট ইনস্টলেশনের যে যিনি কনজিউমার তিনি কি রকম তিনি কোন লেভেলের কৃষক প্রান্তিক কৃষক নাকি ধনী কৃষক আর আপনার যেটা সবচেয়ে বড় সাইজের যে ইনস্টলেশন সেটার কনজিউমার কারা যদি একটু ধারণা দিতেন আমাদের সিস্টেমগুলো আমরা সেট আপ করি এবং 7 থেকে 8 বছর আমরা এই সিস্টেমগুলোকে রান করি so we don't exactly sell the systems to any specific you don't sell okay আমরা সিস্টেমগুলো এখনো individual ফার্মারদের কাছে বিক্রি করছি না because the pumps are quite large যেখানে আপনার ছোটগুলোই আপনার দিনে 4.5 থেকে 5 লাখ লিটার পানি দেয় আর বড়গুলো আপনার anywhere between 12 lakh to 15 lakhs to 18 lakh liter পানি দেয় so they are quite unaffordable for your average farmer যার কারণে আমরা সব কৃষকদেরকেই পানি দেই খুবই কম সিচুয়েশন আছে যেখানে একটা কৃষক আমাদের কাছ থেকে পানি নেবে না নিলে either he is well-to-do farmer যার অলরেডি পাম্পস আছে আমাদের কাছ থেকে সার্ভিস নেওয়ার তার দরকার পড়ে না but the number of farmers of that kind well-to-do farmers financially solvent ওরকম নাম্বার ওরকম সংখ্যা নেই বেশিরভাগ কৃষকই হচ্ছে আপনার subsistence farmers or তারা ইয়ে করছে they rent the land for a season they farm it and then they share half of the agricultural product with the owner ওইখানে বাংলায় একটা শব্দ আছে আমার ঠিক মনে পড়ছে না most of the farmers are of that capacity okay thank you so much আমি বুঝলাম এটা আরেকটু ইন্টারেস্টিং আমার মনে হয় আমার আরো কিছু কোশ্চেন আছে যে আপনারা বিক্রি করছেন না ইউনিট আপনারা এটা ইনস্টল করছেন এবং ফার্মাররা
ইউজ করছে, দে আর রেন্টিং অ্যাকচুয়ালি দ্য সার্ভিসেস উইথ They're renting the সার্টেন, services. জি। অফ কোর্স উইথ সার্টেন পেমেন্ট। সেটা নিয়ে আমি আরেকটু ডিটেল আপনার কাছ থেকে শুনবো পরে। আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই অনেকগুলো কোশ্চেন আছে আমাদের। তো আমি এবারে একটু আমাদের আরেক অতিথি জনাব গোলাম মোস্তফা সাহেব, ব্যবস্থাপনা পরিচালক প্যারাগন অ্যাগ্রো লিমিটেড, তো আপনার কাছে একটু আপনাদের গল্পটা শুনতে চাই, আপনারা কি করছেন আমি যদি একটু বলতেন। আমি মিটন, আমি একটু মানে আসলে এই আগে নোমান সাহেবকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, থামি নাই। গোলাম মোস্তফা সাহেব, একটু কাইন্ডলি আমাদের একটু ভূমিকার মতো করে আর একটু ব্যাখ্যা বলে দেবেন যে বিশেষ করে যারা সোলার ইরিগেশনের সঙ্গে বা সোলার পাওয়ারের সঙ্গে এই টেকনোলজিটার সম্বন্ধে পরিচিত না, তাদের জন্য একটু কাইন্ডলি খুব ব্রিফলি ব্যাখ্যা করবে যেটা কি করে কাজ করে। এটা মানে এটা একটু কাইন্ডলি যদি খুবই সংক্ষেপে একটু বলেন, তাহলে যারা আমরা হয়তো আজকে যারা শুনছে তারা হয়তো সবাই জানেই, কিন্তু যারা হয়তো এর বাইরেও শুনবে, আমাদের হাজার হাজার আরো ভিউয়ার্স থাকছে, তাদের সবাই হয়তো এটা ভালো করে নাও বুঝতে পারে। একটু কাইন্ডলি যদি ওটা দিয়ে তারপরে আপনার কথাটা, মিটনের কথাটার জবাব দেন। এবং এটার সুবিধা অসুবিধাটা কি, এটার অ্যাডভান্টেজ কি কারণে আমরা ডিজেল থেকে সোলারে যাব, সেটাও যদি একটু মানে কাইন্ডলি বলে দেন। শিওর। সিস্টেম গুলো খুবই সিম্পল। আপনার কি কি লাগছে, প্যানেল লাগছে, পাম্প লাগছে, আচ্ছা সরি আপনি বলছেন সোলার প্যানেল লাগছে। আপনার যেই কোনো ধরনের সিঙ্গেল ফেজ বা 3 ফেজ পাম্প আপনি ইনস্টল করতে পারেন। আর প্যানেল আর পাম্পের মাঝখানে হচ্ছে আপনার একটা ইনভার্টার থাকে। ইনভার্টারটা আপনার ডিসি ইলেকট্রিসিটিটাকে এসি ইলেকট্রিসিটিতে কনভার্ট করে পাম্পটাকে পাওয়ার করছে। এবং পাম্পটার যে ইলেকট্রিক্যাল যে সেটিংস গুলো আছে সেটা আপনি ইনভার্টারে প্রোগ্রাম করে দেবেন, অ্যান্ড বেসড অন দ্যাট একটু কাইন্ডলি যদি আমাকে ইয়ে করে। আচ্ছা ঠিক আছে, আমরা গোলাম মোস্তফা সাহেবের কাছে যাই। গোলাম মোস্তফা সাহেব ভাই, আপনি আমার প্রশ্নটার জবাব দিয়ে শুরু করতে পারেন। জি থ্যাংক ইউ, ধন্যবাদ। নেটওয়ার্ক সমস্যা হয়ে গেল। আমরা শুনছি। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, জি বলুন। আসলে সোলার পাম্প তো আমাদের খুব একটা, এটা বলতে গেলে এটা আল্লাহ প্রদত্ত একটা শক্তি আর কি। সূর্য থেকে আমরা পাওয়ার নিয়ে সোলারের মাধ্যমে, ইনভার্টারের মাধ্যমে ডিসি, ডাইরেক্ট ডিসি যদি হয় তো সোলার থেকে ডাইরেক্ট ডিসি নিয়ে আমরা ডিসি পাম্প চালাতে পারবো। আর যদি এসি হয় তো এসি একটা কনভার্টার দিয়ে এসি বানায় আমরা এসি চালাতে পারবো। তো এর ফলে আমাদের দিনের বেলা শুধু আমরা আমাদের এই এলাকায় দিনের বেলাতে সোলারের পাওয়ারটা আমরা ইউজ করতে পারি। তো বিশ্বে বিভিন্ন দেশে হয়তো বা রাত্রে ব্যাটারির মাধ্যমে রিজার্ভ করে ওটা ব্যাটারির মধ্যে রাত্রে পাওয়ারটা ইউজ করতে পারে। তো আমি একটু সোলারের ব্যাপারে আমি খুব আশাবাদী। বাংলাদেশে যেহেতু কৃষি প্রধান দেশ, তো আমরা এই কৃষি প্রধান দেখছি, আমি ছোট থেকে দেখছি যে শ্যালো ইঞ্জিন অনেক চলতো, আজকে পর্যন্ত অনেক শ্যালো চলতেছে, আপনার ডিজেল ইঞ্জিন চালিত অনেক চলতেছে। তো আমি মনে করি যে এই বিভিন্ন প্রচারণা না থাকার কারণে কৃষকেরা এখান থেকে, আমার যদি ভুল না বলি, কৃষকেরা এখানে যাইতে পারে নাই। বিভিন্ন বড় বড় কোম্পানি এটা ইনস্টলেশন করে, বাজেট অনেক বড়। তো আমার কৃষক, আমাদের বিশেষ করে আমি দেখছি উত্তরবঙ্গে, শুধু রংপুরে দেখছি ইটকলের মাধ্যমে বেশ কিছু সারা মিলেছে, কিন্তু উত্তরবঙ্গে আমাদের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এদিকে সোলারের পরিস্থিতি খুব কম। শুধুমাত্র বরেন্দ্র কিছু প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট নিয়ে এসছে, ওইটা আমরা দেখছি, কিন্তু কৃষকের ক্রয় ক্ষমতা বাইরে। তো আমি একটু বলে রাখি, আমার যে একটা উদ্যোগ আছে যে আমাদের কৃষকের ছোট ছোট পাম্প সেম শ্যালো ছিল, ওই শ্যালোটাতে শ্যালোটা রিমুভ করে আমরা একটা মোটর ডিজাইন করছি 3 ফেজ। এখানে 3 হর্স পাওয়ার হতে পারে, 5 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ারের পাম্প আমরা শ্যালো
শ্যালোর ওই বোরিং এ কিভাবে আমরা কৃষককে কম খরচে একটা সোলারে কনভার্ট করতে পারি, এই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। যদিও আমরা কোভিড-19 এর কারণে ফাইন্যান্সে একটু সমস্যা, তো আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা অ্যাপ্লাই করছি যে আমরা কিভাবে কৃষকের মাঝে এই যে শ্যালোটা, বিশেষ করে শ্যালোটা আমি দেখছি এখনো আমাদের এলাকায় অনেক শ্যালো চলে, তো এই শ্যালোটা কিভাবে রিমুভ করে আমার ছোট ছোট আকারে আমার পরিকল্পনাটা একটু ছোট ছোট করে সব কৃষক যারা নিতে পারে কম বাজেটের মধ্যে। আপনার জেনে খুশি হবে যে 8 থেকে 9 লাখ টাকা বলে ইটকলের রংপুরে একটি এস্টিমেট নিয়েছি, তো আমার কৃষক এদিকে অত টাকা জোগাড় করতে পারে না বলেই এই প্রজেক্টটা এদিকে লঞ্চ করতে পারে নাই। তো আমার আশা আছে যে আমি যেন এই 2 হর্স পাওয়ার থেকে শুরু করে ম্যাক্সিমাম 3 হর্স 5 হর্স পর্যন্ত আমরা সেট আপ আছে যে আমরা কৃষকের মাঝে ছোট ছোট করে একটা সোলার সিস্টেম চালু করবো। অলরেডি আমরা আরেকটা জানি না কি হবে, এটা আমি দেখবো যে আমাদের আপনি জেনে খুশি হবেন প্রায় STW যেটা শ্যালো ইলেকট্রিক্যাল পাম্প 7.5 হর্স পাওয়ার, এই 7.5 হর্স পাওয়ার আমাদের এইদিকে প্রচুর পরিমাণ। তো ডিপটিউবল তো আছে, মিনি ডিপটিউবল যেটা বলতেছে, এটা তো অনেক পাম্প চলে, অনেক বিদ্যুৎ কনজাম্পশন হয়। তো আমি একটা পরিকল্পনা নিচ্ছি দিনের বেলায় কিভাবে ওইটাকে সোলারের মাধ্যমে চালানো যায়, রাত্রিবেলা প্রয়োজন হলে ওইটাতে আবার এই ইলেকট্রিকে চালাবে। তো এইটা আমার মোটামুটি একটা পরিকল্পনা। তো আপনাদের এই অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত হচ্ছে এই কারণে যে আমার সরকার পর্যায়ে আমার এই মফস্বল এলাকায়, উত্তরবঙ্গে অবহেলিত এলাকায় আমরা সরকারের কাছে পৌঁছাতে পারি নাই। তো আপনাদের মাধ্যমে এই আমার উদ্যোগটা কিভাবে যেন প্রতিষ্ঠিত করতে পারি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি আর কি। ভবিষ্যৎ সোলারের বড় একটা সুযোগ আছে আমাদের এই বাংলাদেশে, এটা আমার একটা মূল উদ্দেশ্য আর কি। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ গোলাম মাসুদ সাহেব, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা জনাব শাহরিয়ার সাহেবকে শুনছিলাম, তারপরে উনি আমি আবার অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি শাহরিয়ার সাহেব যদি আপনার অসমাপ্ত বক্তব্যটা যদি শেষ করেন। জি, সরি অ্যাবাউট দ্যাট ইন্টারাপশন। আমি যেটা বলছিলাম যে সিস্টেমগুলো ডিজাইনটা খুবই সিম্পল। ইট রিকোয়ার্স প্যানেলস, আপনার সিঙ্গল ফেজ 3 ফেজ পাম্প, আর মাঝখানে একটা ইনভার্টার। আর এই একটা সিস্টেম, এই কয়েকটা কম্পোনেন্ট থেকে আপনি একদম ছোট একটা পাম্প থেকে বিশাল অনেক লার্জ সাইজ পাম্পস আপনারা অপারেট করতে পারবেন। That's one of the easier aspects of solar irrigation. Advantages হচ্ছে অফকোর্স আপনি যদি সিস্টেমটাকে খুব কম্পিটিটিভলি প্রাইস করতে পারেন, মুস্তফা সাহেব যেটা বলেছেন যে একদম ছোট পাম্প আপনি যদি রান করতে চান, আপনি খুব কম্পিটিটিভ প্রাইসে একটা পুরো সিস্টেম কিন্তু করতে পারবেন। এবং আপনি যদি অনেক বড় করে করতে চান সেটাও পারবেন। Your coverage will vary, of course. বড় পাম্পের আপনার coverage বেশি হবে, ছোট পাম্পে আপনার coverage কম হবে। খুবই there is minimum maintenance. আপনার যদি সিস্টেমগুলো প্যানেল, বিশেষ করে পাম্প আর ইনভার্টারটা যদি ভালো থাকে, they are not cheap products. It is very possible to make a very, very cost-effective system. Cost-effective in the sense যে আপনার মেইনটেনেন্স আর ফিউলের পিছনে আপনার কোনো টাকা খরচ হচ্ছে না। Most of the solar irrigation systems we have set up are maintenance free. যে আপনার কম্পোনেন্টস গুলো যদি ভালো থাকে, আপনার একদমই কম্পেয়ার টু ডিজেল পাম্পস আপনার একদমই মেইনটেনেন্স নাই। The drawback is যে আপনি দিনের বেলায় শুধু জিনিসটাকে অপারেট করতে পারছেন। আপনি সন্ধ্যার সময় বা পিক ইরিগেশন সিজনে আপনি রাতের বেলা বা
বিকালের পরে আপনি পানিটা আর দিতে পারছেন না কাস্টমারকে। That is one of the biggest drawbacks. Of course, it's very environmentally friendly. আপনাকে টেকনোলজির ব্যাপারে খুব একটা বেশি কিছু জানতে হবে না। বাংলাদেশে অনেক ইয়াং ছেলেরা আছে, এন্টারপ্রেনাররা আছে, এবং আমি আশা করছি অনেক ইয়াং মেয়েরাও আছে যারা টেকনোলজিতে যদি ইন্টারেস্টেড হয়। ইট ইজ ভেরি ইজি ফর দেম টু লার্ন রিনিউয়েবল এনার্জি টেকনোলজি। বাংলাদেশে অনেক ইয়াং ছেলেরা আপনি রুরাল এরিয়াজে সোলার নিয়ে এখন অনেক কিছু করছে। It may not be solar irrigation related, but they do understand the technology, and the technology has matured. So there is a tremendous potential for it to be adopted in Bangladesh. One issue I have found, which is not directly related to the technology, is the fact that only a handful of institutions, financial institutions, are actually interested in implementing renewable energy products or solar renewable energy projects, but specifically solar-based projects. এখন হয়তো এটা আস্তে আস্তে একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু aside from ITCOL, I do not really see a lot of financial institutions stepping up in Bangladesh to provide the kind of financial support that is needed for the technology to be adopted, to be exposed at a wider scale or to a wider audience. যেহেতু সোলার ইরিগেশন বা সোলার বেসড প্রজেক্ট বাংলাদেশে চলবে, এবং there is a lot of potential, and I mean the whole world is adopting solar energy as a source of clean energy. I think Bangladesh financial institutions in Bangladesh can play a larger role than they have played. আর মুস্তফা সাহেব যিনি ছিলেন, উনি যেভাবে উনি প্ল্যান করে আগাচ্ছেন, ছোট ছোট সিস্টেম গুলো করে একদম ইন্ডিভিজুয়াল ফার্মারদের কাছে পৌঁছানো, that's I think a tremendous step for him. This is something we have been trying to do as well, but আমাদের main financier হচ্ছে ITCOL. They really don't have a single farmer project, solar irrigation project modality. যার কারণে আমরাও এরকম বেশ কিছু খুবই চিপ সিস্টেম ডিজাইন করে এটা আমরা এখনো মার্কেটিং করতে পারছি না। And the other thing is, we could have done it without ITCOL if I think some financial institution does take the step and decide to finance such projects. I think it would have been much easier. We are all depending on ITCOL for the finance of renewable energy projects, and it should not be that. But I think there is a tremendous potential for single farmers to be able to use the system as well. Thank you. Sure. Thank you. আপনি অনেকগুলো চমৎকার তথ্য দিয়েছেন, এবং একটা জায়গায় আপনি আলোচনাটা নিয়ে এসেছেন যে ছোট ছোট ফার্মার যারা ইন্ডিভিজুয়াল ফার্মার, তাদেরকে অ্যাড্রেস করতে চাচ্ছেন, এবং সেটা খুব ইফেক্টিভ হতো, কিন্তু ফাইন্যান্স না থাকার কারণে সেটা করা যাচ্ছে না। গোলাম মুস্তফা সাহেবরা অবশ্য সেটা চেষ্টা করছেন। আমরা আরেকটু শুনবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ হামিদুল ইসলাম। উনি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির ফার্ম পাওয়ার মেশিনারিজ এর ডিপার্টমেন্টের হেড, অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন আই হ্যাভ। প্রফেসর হামিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিসিএফ এর শো। উনি চলে গেলেন হঠাৎ করেই, কোনো নেটওয়ার্কের প্রবলেম হয়ে থাকতে পারে। তো আমরা এই যে ফাইন্যান্সের, আমি একটা প্রশ্ন আমার দিক থেকে করে রাখছি, তারপরে আমাদের সভাপতি নিশ্চয়ই কিছু প্রশ্ন করবেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আদার দেন সেচ পাম্প,
আমাদের এই সোলার পাওয়ারটা, এই সোলার সিস্টেমটা এগ্রিকালচার মেশিনারিজের ক্ষেত্রে বা এগ্রিকালচার মেকানাইজেশনের আর কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা সম্ভব বা ব্যবহৃত হচ্ছে আদার দেন সেচ? যেমন আমাদের এগ্রিকালচারে আরো অনেক ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলোতে এটা ব্যবহার করার কোনো সুযোগ আছে কিনা? এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই রইলো। তার আগে আমি আমাদের সভাপতির কাছে যেতে চাই, তিনি যদি এই ব্যাপারে একটু বক্তব্য দেন এবং সামগ্রিকভাবে যদি স্যার কোনো প্রশ্ন করতে চান। স্যার। আচ্ছা, আমি আজকে তো মানে এই এমন একটা বিষয়ের মধ্যে আমি তো টকেটিভ মানুষ, বেশি কথা বলে আমার চুপ থাকাটাই ভালো। বরঞ্চ ওনাদের মতো বিজ্ঞজনদের কাছ থেকে আমরা শুনতে চাই। আর প্রফেসর সাহেব আসছিলেন, হয়তো আবার আসবেন। আর আরেকজনের নাম দেখেছিলাম, মানে ওই যে নিউজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি সেও আসে তাদের কাছ থেকে আসলে শুনতে চাই। কিন্তু আমার একটা মানে যোগ করার আছে এর সঙ্গে, যে একটা পরিবেশের কথা আমরা বলেছি, পরিবেশ বান্ধব। যে মোস্তফা সাহেব বলছেন যে আল্লাহর দান একটা পাওয়ারের সোর্স আসছে, যে মানে এটা ঠিক আছে যে আল্লাহর, এটা আমাদের কাছে মানে সূর্যকে দিয়ে একটা অসীম একটা শক্তি আমাদের কাছে দিয়েছেন। সোলার পাম্পের মাধ্যমে ছোট হোক বড় হোক, এই যে ওনারা দুজন, এর বাইরেও কিছু কিছু হয়তো থাকতে পারেন, এনারা সবাই মিলে চেষ্টা করছেন যে যে সেটাকে কি করে আমরা কাজে লাগছে। এই যে এটা যে কতখানি যে পরিবেশ বান্ধব, সেইটাও আসলে গুরুত্বপূর্ণ। যে আমরা এই যে পেট্রোল ডিজেল ইত্যাদি ব্যবহার করে পরিবেশের যে ক্ষতি করি, অন্তত পক্ষে সোলার পাওয়ারে যদি ব্যবহার করি, সূর্য শক্তিকে যদি ব্যবহার করে আমরা সেচ করি বা অন্য কাজে ব্যবহার করি, তাহলে আমাদের ওই তেলের উপরে নির্ভরশীলতা, বিশেষ করে তেল ইম্পোর্ট করে আনতে হয়, সেই তার উপরে নির্ভরশীলতা কমে যায়। শুধু আমাদের জন্য নয়, বিশ্বের জন্যই আমার কাছে মনে হয় এটা একটা খুব ভালো জিনিস। আমি যেটা এইখানে মানে, এবং মিটন আপনি পরিষ্কার করে বলেছেন যে মানে আমাদের আসলে শুধু এই সেচের নয়, আমাদের যে কৃষি নির্ভর যে সমস্ত মেকানাইজেশনের স্বার্থেই কৃষি নির্ভর যে সমস্ত আরো কর্মকাণ্ড গ্রামে ডিভাইসেস গুলো হতে পারে, সেগুলোর উপরেও মানে আমাদের চিন্তা করা যে হয়তো কোথাও কোথাও হচ্ছে। কারণ আমার ধারণা, আমি মনে হয় শুনেছিলাম যে ঠাকুরগাঁয়ে বা পঞ্চগড়ে কোথাও কুল স্টোরেজ চালানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কেউ একজন চেষ্টা করেছেন, যেখানে আসলে ফসল ইউজিং সোলার পাওয়ার, এই সোলার পাওয়ারকেই ব্যবহার করে। তো একটা ইস্যু রয়ে গেছে, যেটা মানে আমরা রাত্রেবেলায় কস্টটাকে আসলে মিনিমাইজ খরচ করে আমরা রাত্রেবেলা কি করে করতে পারি, এবং ন্যাশনাল গ্রিডে যে বিদ্যুৎকে যদি দিতে পারি, তাহলে হয়তো বিদ্যুৎ আলাদের সঙ্গে একটা ট্রেডিংও করা সম্ভব। যে ঠিক আছে, আমি দিনের বেলায় সোলার পাওয়ারই ব্যবহার করব, আমি স্টোর করতে চাই না, তুমি স্টোর করো, কিন্তু তুমি আমাকে রাত্রেবেলা বিদ্যুৎ দিবা, সেটা একটা হতেই পারে। আমাকে একটু কাইন্ডলি আপনারা দুজনের যে কেউ একজন, হামিদুল ইসলাম সাহেব আসছেন মনে হয়, যে হামিদুল ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন আমাদেরকে? হামিদুল ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন না? ওনাকে একটু বড় স্ক্রিনে দাও তো, বড় স্ক্রিনে দাও, ওনার চেহারাটা দেখি। হ্যাঁ, তো যেটা মানে আমার জানার ইচ্ছা, যে এই যে বড় কৃষকদের, ছোট কৃষকদেরটা আমি বুঝতে পারি, ওখানে কৃষকরা অর্গানাইজড আছে, একটা শ্যালো টিউবওয়েলের পাশে দিয়ে 20 জন 30 জন 40 জন কৃষক আসলে অর্গানাইজ হয়ে রয়েছে, তাদের একটা ম্যানেজমেন্ট সিস্টেম রয়ে গেছে। এখন আপনি যে এই যে বিশাল যখন হচ্ছে, যে এই যে সাইজটা অবশ্য বুঝতে পারি নাই কতটুকু বড়, সেটা কত বিশালত্ব, এবং সেইখানে যদি আপনার সেচের পানি বিক্রি করতে চান, আপনার ওনারশিপ না দিয়ে, সেইটাকে কি করে এত কৃষককে ম্যানেজ করছেন? অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট সাইডটা, কৃষকদেরকে সংগঠিত করাটা, এবং বিজনেসটা কি করে শুরু করবেন, যেখানে এটা এই জিনিসটা একটু হাইলাইট করবেন। কিন্তু তার আগে আমার মনে হয় যে হামিদুল ইসলাম সাহেব যে আসছেন, আবার হারায় জায়গা ময়মনসিংহ থেকে আসছেন, হারায় যাওয়ার আগে একটু না, বাংলাদেশে আমি সরি মানে আবার বলতেছি যে আমরা সবকিছুতে এত অগ্রগতির কথা বলতেছি, কিন্তু এই যে একটা দিনের অনুষ্ঠানও নাই যেখানে বিঘ্ন ছাড়া আমরা করতে পারছি না। হয় কারো পাওয়ার চলে যাচ্ছে, কারো ইন্টারনেট চলে যাচ্ছে, কোনো ইয়ে যাচ্ছে, এটা একটা লেগেই থাকছে আমাদের কাছে। তো এইখানেও সোলার পাওয়ার দরকার।
আমার বাড়ির মধ্যে একটা সোলার পাওয়ার লাগাইছে। এটা একটা বিপ্লব করেছে, কিন্তু সোলার পাওয়ারের বিদ্যুতায়নটা অনেক 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 অনেক, যেখানে বিদ্যুৎ যেতে পারছে না সে সমস্ত জায়গাতে আসছে। আর এই যে বিদ্যুতের আসা যাওয়ার খেলা, সেখানেও আসলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। হামিদুল ইসলাম সাহেব, আপনার এই বিষয়বস্তুর উপরে আপনার বক্তব্যকে শুনে নিই। শিক্ষক মানুষ, কিভাবে আপনারা এই সাস্টেইনেবল এগ্রিকালচারের জন্য, টেকসই কৃষির কথা বলা হচ্ছে, সাস্টেইনেবল মেকানাইজেশনের জন্য সোলার পাওয়ার, এটা সোলার পাওয়ার বেসড ইরিগেশন সিস্টেম কি করে কাজ করতে পারে, কতটুকু কাজে লাগে, কিভাবে লাগে, ইরিগেশন প্লাসও হতে পারে, ইরিগেশন প্লাস আর কি, যাই হোক। হ্যাঁ, হামিদুল ইসলাম সাহেব। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ইরিগেশনের জন্য যে সোলার ইরিগেশন সিস্টেম অনেকদিন থেকেই ইউজ করা হচ্ছে, এটা এখন দরকার। কারণ অনেক সময় দেখা যায় গ্রাম এলাকায় যখন ইরিগেশনের পিক টাইম বিদ্যুৎ না, 1-2 দিন বিদ্যুৎ থাকে না, কিন্তু ইরিগেশন দিতেই হবে। তখন যদি ঠিক মতো বা টাইমলি ইরিগেশন দেওয়া না যায়, তাহলে প্রোডাকশন হ্যাম্পার হওয়ার সম্ভাবনা আছে। আর ইরিগেশন নিয়ে অনেকে কাজ করছে, যেমন আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ওনারা সোলার ইরিগেশন সিস্টেম মানে ফার্মারদের কাছেই মানে পপুলার করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সাথে ইদানিং দেখা যাচ্ছে যে বিএডিসি তেও কিছু কিছু জায়গা আছে যেখানে তারা সোলার ইরিগেশন সিস্টেম ইউজ করছে। অ্যাকচুয়ালি এখানে বলতে যে এগ্রিকালচারাল মেকানাইজেশন শুধু ইরিগেশনে সোলার সিস্টেম ইউজ করলে হবে না, এর সাথে আরো অনেক অপারেশন আছে। যেমন আমরা যদি বলি ড্রাইং এর কথা বলি, ড্রাইং কিন্তু এগ্রিকালচারাল প্রোডাকশন বা এগ্রিকালচারাল মেকানাইজেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট। তো ড্রাইং ঠিক মতো যদি বা টাইমলি না করতে পারি, সেখানে কিন্তু পোস্ট হারভেস্ট লস কিন্তু হিউজ লস হবে। তো এই পোস্ট হারভেস্ট লস রিডিউস করার জন্য সোলার বেসড বিভিন্ন ধরনের ড্রায়ার ইন্ট্রোডিউস করা হচ্ছে। আমাদের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন প্রজেক্ট আছে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন। এটা সাউদার্ন বেল্ট, বিশেষ করে খুলনার ওই অঞ্চলগুলোতে, এখানে ইরিগেশন, সোলার বেসড ইরিগেশন সাথে সাথে নেত্রকোনা বা এই এলাকায় যে ড্রাইং এর যে কাজগুলো হচ্ছে, সেখানে সোলার বেসড ড্রায়ার ইন্ট্রোডিউস করার জন্য অনেক কাজ হচ্ছে। এখানে সোলার বাবল ড্রায়ার আছে, নামগুলো আপনারা হয়তো শুনে থাকবেন। ফার্মার ফিল্ডে এগুলো খুব ইউজ করা যায়। এর জন্য জাস্ট একটা হারভেস্টিং যে ফিল্ড আছে সেখানে ইউজ করা যাবে। তো সোলারটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। এটা কস্ট ফ্রি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এগ্রিকালচারাল মেকানাইজেশনের সবগুলো কিছু কিছু অপারেশন আছে সেখানে সোলার সিস্টেম ইন্ট্রোডিউস করার সুযোগ আছে। এখানে আরেকটা বিষয় যেটা আছে যে ইনিশিয়াল এস্টাবলিশমেন্ট কস্ট যেটা, সেটা একটা কিন্তু বড় ফ্যাক্টর। অনেক সময় আমাদের ফার্মার এগুলো অ্যাফোর্ড করতে পারে না। আমরা যদি এই সোলার বেসড কোনো ইরিগেশন সিস্টেম বা ড্রাইং বা অন্য কিছু যাই করতে চাই না, কিন্তু একটা কমিউনিটি বেসড হিসেবে যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো হয়। এই জন্য আমাদের যে বিভিন্ন ধরনের ফার্মার গ্রুপস তৈরি করে নিতে হবে। ফার্মার গ্রুপস তৈরি করে নিয়ে যদি আমরা এগুলো ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে তো ফার্মাররা উপকৃত হবে এবং সাথে তারা আগ্রহ দেখাবে। আর এছাড়া আমাদের দেশে আরেকটা যেটা মাঝে মধ্যে সমস্যা হয়, যে একটা টেকনোলজি নিল, ফার্মাররা যদি একটু ট্রাভেল ফিল করে, ভাবে যে টেকনোলজিটা সমস্যা। অ্যাকচুয়ালি তাদেরকে এগুলো নিয়ে আরো ট্রেনিং দিতে হবে, যে এটা সমস্যা না, এটা কিভাবে সলভ করতে হয় এগুলো জানাতে হবে। আমাদের সোলারটাকে যদি আরো বেশি ইন্ট্রোডিউস করতে চাই, এগুলো আছে। এটা তো আপনি যে বললেন গ্রুপ তৈরি করতে হবে। বাংলাদেশে কৃষকদের গ্রুপ হাজার হাজার আছে, হাজার হাজার প্রজেক্ট আছে, হাজার হাজার প্রত্যেক প্রজেক্টের এক গ্রুপ আছে। এটা তো নতুন করে করার আমার মনে হয় যে দরকার নেই। কিন্তু তাছাড়া কত লক্ষ আছে, মানে 13 লক্ষ না কত লক্ষ আমার শ্যালো টিউবওয়েলস আছে, কতটা ইউনিটটা, যাই হোক একটা বিগ নাম্বার, তাই না? মানে বিগ নাম্বার, জি। তো এই সেইটাকে ভিত্তি করে তো অলরেডি ফার্মাররা অর্গানাইজড হয়েই আছে। খুব একটা যে এইটার জন্য আমার মনে হয় যে খুব একটা বিশাল ভাই, শুধু এইখানে আমি একটা দেখছি ছোট ছোট, এবং আমাদের ডিপ টিউবওয়েল গুলোতেও কৃষকদের অর্গানাইজেশন রয়েছে। এখন আরো বড় শাহরিয়ার নোমান সাহেবেরটা আরো বিশাল। তো সেইটা
সেখানেও ওনারা করতে পারে। 750 অলরেডি গ্রুপ কাজ করতেইছে। ফলে আমার মনে হয় যে ওইটা একটু করতে হবে, হয়ে যাবে, এটা আই এম কোয়াইট শিওর। হ্যাঁ, যদি একটা কৃষক যদি বেনিফিট থাকে তাহলে হয়ে যাবে, তাই না? অবশ্যই এই কৃষক এটা কিন্তু accept করবে। আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি তো শিক্ষক মানুষ এবং গবেষক মানুষ, আমাদের এই যে ইস্যুগুলা, যে আপনার আপনার এত লক্ষ লক্ষ যে শ্যালো টিউবওয়েলস আছে বা ডিপ টিউবওয়েলস আছে, এইগুলাকে যদি আমরা সোলার পাওয়ারে কনভার্ট করতে চাই, যে গবেষণার জন্য আমাদের মোস্তফা সাহেব আবার হারায় গেছেন, উনি যেটা বলছেন ওনারা চেষ্টা করছেন, এই জায়গাটা ইউনিভার্সিটি অথবা আমাদের যে যে প্রাতিষ্ঠানিক গবেষণা যারা করে থাকেন তারা কি করছেন? না, অ্যাকচুয়ালি আপনাদের বলি যে সোলার ইরিগেশন সিস্টেম যে করা যায়, অলরেডি গবেষণা হয়েছে। এটা তো প্র্যাকটিসে গবেষণা না, এটা 750 প্র্যাকটিসে আছে। প্র্যাকটিসেও আছে, কিন্তু এগুলোর সব থেকে বড় জিনিস যেটা, এটা এক্সটেনশন ওয়ার্ক করতে হবে বেশি। ফার্মারদের ভিতরে এটাকে আরো বেশি মানে ইন্ট্রোডিউস করতে হবে। ফার্মারদেরকে একটা কম্পারিশন। আমার প্রশ্নটা, প্রফেসর সাহেব সরি থামাই দরকার, আমার প্রশ্নটা হলো এই যে ছোট ছোট কৃষক যে ব্যবহারকারী আছে তাদের জন্য আমরা কি করে এটা যাতে লার্জ স্কেলে যেতে পারে, এই ছোট ছোট কৃষকদের জন্য প্রযুক্তি উদ্ভাবনের জন্য আপনারা কোথায় আছেন, কি পর্যায়ে আছেন? ওকে, থ্যাংক ইউ। কিন্তু আমাদের যে রিসার্চ গুলো হয় মূলত একটা প্রোটোটাইপ ধরনের রিসার্চ আমরা করে থাকি। প্রোটোটাইপ রিসার্চটা হয়তো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন অনেক সময় কাজ করে, তো রিসার্চ ফিল্ড গুলো এটাকে ফিল্ডে নিয়ে যায়। আমরা যখন প্রথম একটা নতুন টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করি, কিন্তু ফিল্ড লেভেলে আমাদের যোগাযোগ কিন্তু খুব কম। ইউনিভার্সিটি টিচার আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে, আমরা যে প্রোটোটাইপ রিসার্চ গুলো করে থাকি, আমাদের যে গ্রাজুয়েট গুলো আছে, গ্রাজুয়েট গুলোকে মূলত আমরা ট্রেন্ড আপ করে ফেলি আমাদের টেকনোলজি দিয়ে। কিন্তু আর এখানে যদি মেকানাইজেশন করতে হয়, আমাদের যে গ্রাজুয়েট আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল যারা আছে, এদেরকে কম্বাইন্ডলি কাজ করাতে হবে। টেকনোলজি ডেভেলপ মোটামুটি হয়ে গেছে, কিন্তু এটা যদি ফার্মারকে উপকার করতে হয় তাহলে অবশ্যই এদেরকে মেকানাইজেশনের যে থিম নিয়ে কাজ করছে মেকানাইজেশন করতে হবে। এখানে টেকনিক্যাল হ্যান্ড বা টেকনিক্যাল যারা গ্রাজুয়েট আছে তাদেরকে ইনভলভ করে এটাকে ফার্মার লেভেলে নিতে হবে। এটা ঠিক আছে, এটা একটা ভালো কথা বলেছেন। তবে সবচেয়ে কথা হলো আপনারা মানুষ গড়ার কারিগর, আপনারা কর্মী তৈরি করে দিচ্ছেন। তবে গবেষণাটাও খুবই, আরো আমার মনে হয় যে এই যে প্রোটোটাইপ তৈরিটাই আপনাদের কাজ। একটা গবেষণা তো বিশাল ইন্ডাস্ট্রি হয়তো করে ফেলবে না, প্রোটোটাইপটাই কিন্তু জিনিসটা ওনাদের কাছ থেকে যেটা আমরা বুঝতেছি যে ছোট ছোট কৃষকের জন্য অথবা বড় কৃষক হলেও সেখানে সাস্টেনেবিলিটিটা এবং যে যাতে করে এই যে রাত্রেবেলা চালাতে পারছেন না সেটাকেও কস্ট এফেক্টিভলি কি করে আমরা ফার্ম লেভেলে স্টোর করতে পারি, বা বিকল্প কি হতে পারে। আমার মাথার থেকে আসলো যে যে ন্যাশনাল গ্রিডের কথা ওনারা বলতেছে, যদি ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ দিতেই পারে সারপ্লাসটা, তাহলে তাদের সঙ্গে একটা ট্রেডিং করা সম্ভব কিনা, যে তুমি আমাদেরকে রাত্রে বিদ্যুৎ দিবা যাতে করে আমরা এটা রাত্রে চালাতে পারি। আমরা আবার নোমান সাহেবের কাছে আসি। জি সরি বলেন। আমি আপনি যে প্রস্তাবটা প্রথমে দিয়েছেন এটাই ইফেক্টিভলি কাজ করবে, কারণ এটা ন্যাশনাল গ্রিডে দিতে হবে এবং এটা আমরা অ্যাকচুয়ালি বলে হাইব্রিড সিস্টেম করা, মানে যখন সোলার থাকবে তখন সোলার প্যানেলের ইলেকট্রিসিটি ইউজ করবো এবং অফ টাইমে আমরা ন্যাশনাল গ্রিডে ইলেকট্রিসিটি ইউজ করবো। এর ভিতরে একটা গভর্নমেন্ট লেভেল বা ওই ইলেকট্রিসিটি যারা প্রডিউস করে ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দেয় তাদের সাথে একটা মানে এগ্রিমেন্টে আসতে হবে, যদি আমরা অফ টাইমেও ইলেকট্রিসিটি ইউজ করতে চাই। আমরা নোমান সাহেবের কাছে আসি, আমাদের ওই প্রশ্নটা বুঝছেন, তোমার অনেক প্রশ্ন থাকতে পারে যে আমি একটু অর্গানাইজেশনটা, এই যে আপনি নতুন একটা সাইটে যাচ্ছেন, গেলেন, সেই সমস্ত জায়গাতে কি করে শুরু করতেছেন, কি করে আপনি কৃষকদেরকে অর্গানাইজ করতেছেন, কনভিন্স করতেছেন, এবং সেখানে ছোট বড় বিভিন্ন কৃষক আছেই, এই দ্বন্দ্ব আছে কিনা সেগুলোকে কি করে মিট করছেন, সেইটার উপরে কাইন্ডলি আমাদেরকে যদি একটু আলোকপাত করেন প্লিজ। অফকোর্স আমাদের এই কাজটা প্রথমে শুরু হয় সার্ভে টিম দিয়ে। আমরা যখন ডিসাইড করি যে আমরা একটা প্রজেক্ট করব, আমাদের সার্ভে টিম যায়। নোমান সাহেব সরি ফর ইন্টারাপশন, ধরুন পঞ্চগড়ের বোদা উপজেলাতে
আমি জি। আপনার এই সিস্টেমটা ইনস্টল করতে চাই, আমি একজন জি। আগ্রহী ব্যক্তি, আমি কি আপনাকে যোগাযোগ করব না কিভাবে কি করব এইভাবে যদি একটু বলেন। Unfortunately, যেহেতু আমাদের প্রতিটা irrigation system actually serves a community of farmers within a village community setting. কৃষকরা মোস্ট মানে বেশিরভাগ কৃষকরা আসলে ইরিগেশন সোলার ইরিগেশন সিস্টেম নিয়ে নলেজেবল নয়, যার কারণে রেয়ারলি যে কোনো কৃষক আমাদেরকে কন্ট্যাক্ট করে, and especially so because all of our systems are big. যার কারণে আমরা কমিউনিটি or a group of ফার্মার্সকে আমরা আসলে সার্ভিসটা প্রোভাইড করি। যখন আমরা ডিসাইড করি যে আমরা ধরেন পঞ্চগড়ে আমরা একটা পাম্প করব, ইটকলের আসলে কিছু লোকেশনস তাদের সেট করা আছে যে এই জায়গায় ইরিগেশন সিস্টেমটা বসবে, তাদের ওয়াটার লেভেল থেকে আরম্ভ করে অনেক তথ্য তাদের কাছে আছে, তারা ওই লিস্টটা দিয়ে দেয় পোটেনশিয়াল স্পন্সর, সোলারগাঁও লিমিটেডের মতন পোটেনশিয়াল স্পন্সরের কাছে। আমরা এখন যে ধরুন পঞ্চগড়ের ওই গ্রামে যে কৃষকদের সাথে কথা বললাম, ওইখানে আগে সিচুয়েশনটা দেখলাম, তারা কি পাম্প ইউজ করছে, তাদের ডিফিকাল্টিস গুলো কোথায়, তারা আসলে আগ্রহী নাকি সোলার ইরিগেশন সিস্টেমের সার্ভিস নিতে। আমরা তাদের সাথে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দরকার হলে 5 দিন আমরা ভিজিট করে আমরা গ্রুপ অফ ফার্মার্স এর সাথে বৈঠক করি যে আমরা সোলারগাঁও আমরা এরকম একটা সার্ভিস দেই, আমাদের এরকম পাম্প সিস্টেম আছে, সৌর বিদ্যুৎ নিয়ে এগুলা অপারেশন হয়, আমাদের যদি এটা বসাতে চাই আমাদের এরকম একটা ছোট জায়গা লাগবে বসাতে, আমাদের ইরিগেশন সার্ভিসের ট্যারিফটা হচ্ছে এত, আপনারা অ্যাজ এ গ্রুপ অফ ফার্মার্স উড ইউ বি ইন্টারেস্টেড। তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য বেনিফিট, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস। তখন আমরা বেনিফিট গুলো বলি, আমরা ডিসঅ্যাডভান্টেজেস গুলো বলি, আমরা ইরিগেশন ট্যারিফের প্রাইসটা নিয়ে কথা বলি। এরকম ডায়ালগ করার পরে একটা বেশ দীর্ঘ সময় নিয়ে একটা ডায়ালগ করার পরে তারা যদি এগ্রি করে যে হ্যাঁ আপনাদের সিস্টেমটা ভালো, আপনাদেরকে পছন্দ হয়েছে, আপনাদের কথাবার্তা পছন্দ হয়েছে, আপনারা যদি এখানে একটা সিস্টেম বসান, আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে আমরা এত টাকা আমরা পানি নিব, অনলি দেন তাদের নাম নেই, তাদের টিকসই নেই, এই ইনফরমেশন গুলো কালেক্ট করে আমরা ইটকলকে দেই। আমরা যখন বলি যে এই সাইটটা অ্যাপ্রুভ, উই হ্যাভ চোজেন দিস সাইট ফর আওয়ার প্রজেক্ট এবং অল দ্য ফার্মার্স হ্যাভ এগ্রিড টু অ্যাভেল আওয়ার সার্ভিসেস, তখন ওই সাইটটাকে আমরা ফাইনালাইজ করি। দ্যাট বিকামস এ পার্ট অফ দ্য লিস্ট অফ সাইটস দ্যাট উই আর গোয়িং টু প্রোভাইড টু ইটকল as a part of the comprehensive প্রজেক্ট। ধরেন 100টা পাম্পের প্রজেক্ট, আমাদের তো 100টা সাইট লাগবে, সেই 100টার মধ্যে এই পঞ্চগড়ের সাইটটা হয়তো একটা সাইট হবে। এইভাবে আমাদেরকে আসলে 100টা সাইটে যে কৃষকদের সাথে কথা বলতে হয়, প্রতিটা সাইটে হয়তো 50 থেকে 100 জন কৃষকের সাথে আমাদের কথা বলতে হয়। অনলি ওয়েন দে হ্যাভ এগ্রিড, অনেক সময় তারা বলে যে নিব, হয়তো 2 মাস পরে বলে দে ডিসাইড to change their mind. এমনও হয়েছে যে আমরা কাজ শুরু করে ফেলেছি, কোনো এক কারণে তারা বলল যে না আমরা পানি নিব না, তখন কিন্তু আমাদের আবার নতুন করে আর একটা রিপ্লেসমেন্ট সাইট সার্ভে করে কথা বলে বোরিং করে তখন আবার নতুন একটা সাইটে যেতে হয়। যদিও আমাদের ওভারহেড তখন বেড়ে যায়, বাট দিস ইজ পার্ট অফ দ্য প্রসেস। খুবই কম মানে নাম্বার অফ সাইটস আছে যেখানে তারা আসলে রিফিউজ করেছে পাম্পটা মানে সার্ভিসটা না নেওয়ার জন্য। So this is basically the process. It is always having to sit with the farmers. It's always having to discuss the
অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস উইথ দ্য ফার্মার্স। তারা যদি বলে যে হ্যাঁ আমার বড় সিজনে আমার সন্ধ্যার সময় পানি লাগবে, আপনারা তো আমার শুধু 5টা পর্যন্ত পানি দিবেন, তখন আমার যদি সন্ধ্যা 7টার সময় পানি লাগে তখন আপনারা কি করবেন? আমরা কিন্তু এই এরকম একটা সিচুয়েশনের জন্য আমাদেরকে রেডি থাকতে হয়। অনেক সময় আমাদেরকে জেনারেটর নিয়ে যেতে হয়। যে যে সাইটে কৃষকরা সন্ধ্যার সময় পানি চায় বা বড় সিজনের অনেক ক্ষেত্রে আমাদের ইমপ্লিমেন্টেশন ওভারল্যাপস উইথ দ্য স্টার্টিং অফ দ্য বড় সিজন, যার কারণে আমরা দিনের বেলা খুব একটা বেশি পানি দিতে পারছি না, যেহেতু আমাদের ইনস্টলেশন কাজ চলছে। তখন আমরা যেটা করি যে আমরা ডিজেল জেনারেটর নিয়ে দিনের বেলা যতটুকু পানি দিতে পারি দেই, বাকি সময়টা আমরা ডিজেল জেনারেটর দিয়ে পানি দেই, just so that farmers do not have to lose the irrigation service. একটা কৃষকের জন্য তো তার মানে তার এগ্রিকালচারটাই তো তার লাইভলিহুড, and we have to protect his livelihood at any cost. যার কারণে আমাদেরকে এরকম কিছু মানে ব্যাকআপস নিয়ে যেতে হয়, but it is completely done through it's as much a social contract as anything else. So কিন্তু farmer- ওই সমস্ত এলাকায় এক্সিস্টিং যদি অপারেটর থাকে, কারো একটা শ্যালো টিউবওয়েল আছে সে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করছে, কারো একটা ডিপ টিউবওয়েল আছে তারা বাণিজ্যিক ব্যবহার করছে, এদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই তাদের সঙ্গে আপনার, বা নাকি ওরকম সাইটে যান না? ইন্টারেস্ট হয় না, বিকজ মোস্ট টাইমস আমরা খুব কম্পিটিটিভ প্রাইসে একজন ডিজেল প্রোভাইডার যদি থাকে, আমাদের প্রাইসটা একটা ডিজেল প্রোভাইডারের থেকে সবসময় আমরা কম করতে পেরেছি সো ফার। কিন্তু তার ব্যবসাটা তো ক্ষতিগ্রস্ত হতে পারে, তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, বাট they also understand it's a business. আমরা যে এখানে একটা ভালো সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছি, এবং যেই লোকটা হয়তো আপনার ওই ডিজেল দিয়ে পানি দিত সেই হয়তো আমাদের একজন কাস্টমার হয়ে যায়। So you know there is an understanding. এবং এখন যেটা গভর্নমেন্ট করেছে যে কেউ যে কোনো মাঠে যদি সেচ দিতে চায় অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, তার একটা লাইসেন্স লাগবে। he or she has to have a license, a permission from the উপজেলা ইরিগেশন কমিটি যে XYZ or Solargao Limited এই মাঠে এই এরিয়াতে পানি দেওয়ার তার পারমিশন আছে। দিস ইজ এবং এইটা এখন মানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে বেশ স্ট্রিক্টলি, যার কারণে আমাদের যদি কোনো মাঠের এরকম একটা লাইসেন্স না থাকে, সেচ লাইসেন্স না থাকে, আমরা আসলে ওই জায়গাটায় পানি দেই না। সো এইভাবেও কনফ্লিক্টের রেজলিউশন হতে পারে যে ওইখানে যদি কোনো কৃষকের একটা লাইসেন্স থাকে, তাহলে আমরা যে তাকে ওইখান থেকে উঠাই দিতে পারবো না, এবং সেই কৃষকটাই ওইখানে ইরিগেশন সার্ভিসটা প্রোভাইড করবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আরো কিছু এই ইরিগেশন থেকে এই এনার্জিটা যে আছে এটার আরো কি কি ইউজেজ আছে সেইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, বিকজ Solargao has been trying to figure out what else to do outside irrigation season. আজকে নোমান সাহেব, আজকে যেহেতু আমরা একটা কথা বলতে আমাদের সময়টাও চলে যাচ্ছে, আমার মনে হয় যে এইটা আরেকদিনের জন্য আমরা রেখে দিই। এই বিষয়টা এটাও বিশাল একটা ব্যাপার। আমরা একটু গোলাম মোস্তফা সাহেবের কাছেও শুনি যে এই যে আলোচনাটা হচ্ছে ওনার এড করার কি আছে, কিন্তু একটা জিনিস আমাকে শুধু মানে আমি জানতে চাচ্ছি এটার চ্যালেঞ্জ গুলো কি আছে। এটাকে যদি সাস্টেনেবল করতেই চাই, এই সোলার পাওয়ার বেসড আপনার যে ফার্ম মেকানাইজেশন এবং ইরিগেশন বা অথবা অন্যান্য যে কোনো কাজে এর চ্যালেঞ্জ গুলো কি আছে বাংলাদেশে? একটা তো মানে ইনভেস্টমেন্টের কথা উনি বলেছেন নোমান সাহেব, যে ইনকল ছাড়া আর কেউ আগে আসছে না ফাইন্যান্সে, আর বাইরে আর কি আছে মোস্তফা সাহেব? জি, আমি এটা করে একটু বলতে চাই। কৃষি যন্ত্রের উপর ভর্তি হয়,
আপনি জেনে খুশি জেনে থাকবেন যে পাওয়ার টিলার এটা ভর্তুকি দেওয়া হয়। আমি মনে হয় যে সোলার পাম্প নিয়ে ছোট ছোট যারা কৃষক তাদের স্কিম আছে, আমি বেশ কিছু সাইট সার্ভে করে দেখছি বাগমারাতে প্রায় 100টার মতো আমার কাছে অর্ডার আছে যে আমাকে ছোট ছোট একটা পাম্প ব্যবহার করে দাও, ওখানে কখনোই হবে না। তো আমি ওই কৃষকদের যে এস্টিমেট দিয়েছি, তো ওই এস্টিমেট ওরা কভার করতে পারে না, অনেক কৃষকই আছে। তো আমি মনে হয় বলবো যে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য সরকারকে আগে আসতে হবে, যে ভর্তুকি হিসাবে যদি সোলার পাম্পের কোনো ভর্তুকি সরাসরি দিতে পারে, তাহলে আমার মনে আমাদের আগের স্যার বলছে যে পিক পিরিয়ডে পানি দিতে পারি না। তো তো আমরা যদি ছোট ছোট করি, মানে বললে হয়তো অবিশ্বাস লাগবে আপনার, যে আমার 3 বিঘা জমি আছে, আমি স্বয়ং পারবো সোলারে। এখন সেচ কমিটির কি পারমিশন লাগবে না লাগবে এটা ব্যাপারে পরে হয়তো চিন্তা ভাবনা করা যাবে। কিন্তু একটা সোলার আমি দেখতে ইন্ডিয়া 3 বিঘা জমি একটা কৃষক করে, ছোট 1 হর্স পাওয়ার মোটর দিয়ে একটা করতে পারে। তো এই ব্যাপারে একটু রিসার্চ করতে হবে একটু, যেহেতু আমার স্যার আছে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের, স্যারের সঙ্গে আমাকে একটু ইনক্লুড করে দিবেন। আমার একটা ইচ্ছা যে যত ছোট ছোট কৃষককে দিতে পারতো আমাদের, মানে একজনের প্রবলেম গুলো যদি সলভ করা যায়, তাহলে এত প্রবলেম আমরা সলভ করতে হয়তো বা আমরা ওইখানে বুঝতে পারবো না। আজকে এতদিন হয়ে গেল দেখছি আমি ওই কলেজ আমি শোনা করতেছি না, ওনারা বড় প্রজেক্ট নেয় 10 লাখ 30 লাখ, তো এটা আমার কৃষক কখনোই ওখানে বুঝতে পারবে না। যদি এরকম হয় ঠিকই আকারে 5 লাখ 3 লাখ, আমি একটা কস্টিং করছি আমার কাছে আছে, আমি পরে আপনাদের শেয়ার করবো। 3 লাখের ভিতরে আমরা 2 হর্স পাওয়ার মোটর আমি সেট আপ করে দিতে পারবো। লাভ তো হবেই, এই লাভের ভিতরে অনেক কিছু দেখা যায়। মোস্তফা সাহেব, আমরা একটা বলছি ইকোনমি অফ স্কেলের কথা বলা হচ্ছে অনেক সময়, যে আপনি যত বড় করতে পারেন হয়তো আপনার পার হেক্টর যে কস্ট অফ ইনভেস্টমেন্ট, প্রতি হেক্টরে যে বিনিয়োগটা ইনভেস্টমেন্টের ইয়েটা কমে যাবে আপনার, তাহলে হয়তো আরো বেশি কস্ট ইফেক্টিভ হবে, কৃষকের খরচটা কমে যাবে। আপনার যত ছোট করবেন হয়তো দেখা যাবে যে খরচটা বেশি হয়ে যাবে। সেখানে কি বিষয় আপনার বক্তব্য থাকে? এই বিষয়ে আমাদের মাঠটা জরিপ করতে হবে। একটা যদি দেখে যে এখন দেখবেন ইলেকট্রিক্যাল ডিপ টিউবওয়েল অনেক হয়ে গেছে এখন, মানে সোলার ইলেকট্রিক্যাল ডিপ টিউবওয়েল অনেক হয়ে গেছে। তো মাঠ এমন যাওয়ার কোনো সম্ভাবনা, ওইটা নিয়ে আমাদের কাজ করতে হবে মনে হয়, তাহলে হবে আমাদের কৃষক যেমন ডিজেল ইঞ্জিনে অনেক খরচ পড়ে যায়। তো এইটা ব্যাপারে আমরা ছোট ছোট করে সরকারকে কিছু থেকে আমরা সোলার পাম্পে ইটকলের মাধ্যমে হয়তো বা দিচ্ছে আমার জানা মতে, কিন্তু আমরা এই ছোট ছোট এন্টারপ্রেনার আছে এদের কিভাবে এক গোটা বাংলাদেশ, আমি যতটুকু জানি নিজেরাই উদ্যোগ নিয়ে অনেক ছোট ছোট এন্টারপ্রেনার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে কৃষককে সাপ্লাই দেওয়ার জন্য। চাই যে আপনাদের মাধ্যমে কাছে আবেদন যে ছোট ছোট করে কিভাবে, মানে আমার নওগাঁ উত্তর সিলেট আছে, ভৈরব আছে, অনেক আছে, সেইগুলোতে আমরা মনে হয় ভর্তুকি কৃষকদের দেওয়া যায় সোলার। এই ব্যাপারে আপনাদের আমার ওপিনিয়ন আছে। স্যার মোস্তফা সাহেবকে ধন্যবাদ। আপনি খুব স্পেসিফিক্যালি বলেছেন, আমি কনফার্ম করছি যে আপনি বলছেন যে সোলার ইরিগেশন সিস্টেমে ভর্তুকি দেয়া দরকার, বিশেষ করে ক্ষুদ্র কৃষক যারা আছেন তাদের জন্য তো বটেই, বড়দের জন্য এটা হতে পারে। এটা একটা রিকমেন্ডেশন। সব বক্তার জন্যই আমার অনুরোধ রইল, আপনারা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনারা যদি স্পেসিফিক রিকমেন্ডেশনটা দেন, কেননা বিসেফ ফাউন্ডেশনের একটা কাজ হচ্ছে পলিসি অ্যাডভোকেসি করা, এবং এই শোটা যে আমরা করছি এটা কিন্তু একটা রিয়েলিটি শো না। এই শোটা আমরা করছি হচ্ছে সকলের কথা থেকে রিকমেন্ডেশনস গুলো নেওয়া, এবং সেটা আমাদের সংশ্লিষ্ট জায়গায় সাচ কৃষি মন্ত্রণালয় হোক, খাদ্য মন্ত্রণালয় হোক, বা অন্য যারা সংস্থাগুলো আছে তাদের কাছে রিকমেন্ডেশন গুলো পৌঁছে দেওয়া। ফলে এই টেকসই কৃষির জন্য আমাদের কি ধরনের রিকমেন্ডেশন, সোলার সিস্টেমটাকে পপুলারাইজ করা এবং এবং মানে আমাদের সাধারণ কৃষকদের কাছে এটাকে সহজলভ্য করার জন্য আমাদের কি ধরনের রিকমেন্ডেশন আপনাদের আছে সেটা একটু শুনতে চাই। উইথ দ্য কোশ্চেন জনাব সাইফুল আজম খান করেছেন যে সোলার ইরিগেশন পাম্পে প্রিপেইড কার্ড সিস্টেম চালু করা কি সম্ভব, এটা যদি কেউ একটু উত্তর দেন। Absolutely. কোশ্চেন, উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি।
And then the second question is, what about prepaid card system for I think irrigation? same. Same question. Okay, thank you. The answer is absolutely possible. জি, নোমান সাহেব, please. অ্যাবসলিউটলি পসিবল। এবং আমরা আমাদের কুড়িগ্রামে একটা 130 কিলোওয়াটের মিনি গ্রিড আছে। ওইখানে যতগুলো পাম্প চলছে সবগুলো পাম্প প্রিপেইড মিটারের মাধ্যমে চলছে। আমরা ওইখানে সোলার ইরিগেশন সিস্টেম বসাইনি, ওইখানে একটা সোলার ফার্ম বসিয়েছি এবং ওই সোলার ফার্ম থেকে অ্যাটলিস্ট 500 to 600 কাস্টমার্স আছে এবং প্রতিটা কাস্টমারেরই পাম্প আছে এবং তারা সব প্রিপেইড মিটারিং সিস্টেমের মাধ্যমে পাম্পগুলো চালাচ্ছে। ইটস অ্যাবসলিউটলি পসিবল। That's এবং brilliant. সামনে আমাদের প্রজেক্টগুলো সব এরকম প্রিপেইড পাম্প সিস্টেমে আসবে। And as far as grant or financial aid, আমি মনে করি ছোট ছোট সিস্টেমগুলোর জন্য আসলে কোনো সাবসিডি লাগবে না। I think the financial institutions, the banks should step up and they should put more effort in investing in renewable energy projects. অনেক এন্টারপ্রেনার আছে বাংলাদেশে যারা ভালো ভালো কাজ করার চেষ্টা করছে, but they do not have the finance, the debt finance or anything. I think আমরা ইটকল সব ডোনার এজেন্সির কাছ থেকে ডোনার এজেন্সির মাধ্যমে এগুলা ইরিগেশন গুলো প্রমোট করছে। Bangladesh government can absolutely do that because the pump systems prices, component prices have come down drastically. So it's just a matter of stepping up, I believe. Thank you. Thank you so much. That's a very good point. Professor Hamidul Islam সাহেব, আপনি যদি কোনো কিছু যোগ করতে চান। আপনার মাইক্রোফোন অন করে দিতে হবে। মাইক্রোফোন অন করে দিতে হবে। এখন ঠিক আছে? হ্যাঁ, আমি অন করেছি। না, এখানে শাহরিয়ার নোমান সাহেব উনি যে কথাটা বললো, এটা মানে এগুলো এই পলিসি গুলো নেওয়ার দরকার এখন। ব্যাংক যদি লোনের সুযোগ করে, যেমন কৃষি লোন যেগুলো দেওয়া হচ্ছে কম সুদে, এরকম লোনের ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তো ফার্মাররা আগ্রহী হবে এখানে। আর সাথে সাথে যেহেতু এখন কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকির ব্যবস্থা আছে, যে প্রজেক্ট গুলো আছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন থেকে, সেখানেও যদি আমরা এগুলো ইনক্লুড করতে পারি, যে সোলার ইরিগেশন বা সোলার বেসড এগ্রো বেসড কোন সোলার প্ল্যান্টের যদি করতে চাই, সেখানে যদি ভর্তুকি দেওয়া যায়, এই সুযোগটা যদি ওখানে রাখা যায়, তাহলে মনে হয় ফার্মারদের জন্য উপকারী হবে। থ্যাংক ইউ। জনাব মোস্তফা সাহেব, আপনি কি আর কোনো রিকমেন্ডেশন দিতে চান? জি, আমি ওই স্যারকে বলবো একটু। জি, আমি হামিদুল স্যারকে একটু বলবো। জি বলুন। জি বলেন। এবার ফ্রোজেন হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ওনার নেটওয়ার্ক আনস্টেবল। ঠিক আছে, যদি আমরা ওনাকে পাই আবার তাহলে আমরা শুনবো, না হলে পরে কোনো অনুষ্ঠানে শুনবো। তো ধন্যবাদ শাহরিয়ার নোমান সাহেব। আমরা কিভাবে আপনাদের সঙ্গে জয়েন। আচ্ছা, মোস্তফা সাহেব জানতে চাচ্ছেন কিভাবে আপনাদের সঙ্গে। আমার মনে হয় ওনার কাছে আমার ফোন নাম্বারটা দিলে আমরা কথা বলতে পারি। জি, হ্যালো। এভাবে এখানে তো এভাবে কথার তো ডিটেইলস আলাপ করা সম্ভব না। শিওর, আমি ফোন নাম্বার বা কন্টাক্ট নাম্বার এক্সচেঞ্জ করলে সুবিধা হবে কথা বলাটা ওনার সাথে। হ্যাঁ, মোস্তফা সাহেব জানলেন, আমরা ওই যে বিটন সবার প্রত্যেকের ফোন নাম্বারটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবে। জি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ শাহরিয়ার সাহেব, আপনাকেও ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা প্রায় অলমোস্ট শেষ করতে যাচ্ছি। আমি আমাদের সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনকে অনুরোধ করবো শেষ কথাটা বলার জন্য। তার আগে সাইফুল আজম খানের যে বক্তব্যটি সেটি আমি পড়ে শোনাতে চাই। তিনি বলছেন, মেশিনারিজ শুড হ্যাভ দ্য ক্যাপাসিটি ফর ডাইভার্সিফাইড ইউজ। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট দ্য কোয়েশ্চেন আমরা আজকে ডিসকাস করতে চাচ্ছিলাম, এবং শাহরিয়ার নোমান সাহেবও ইন্টারেস্টেড ছিলেন যে তার কোম্পানি সোলারগাঁও তারা তাদের আরো কিছু ইনোভেটিভ আইডিয়াজ আছে। তো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে খুব শীঘ্রই আবার আলোচনা করব, যে সোলার পাওয়ারকে ব্যবহার করে আমাদের ফার্ম মেশিনারিজ এর ক্ষেত্রে বা মেকানাইজেশনের ক্ষেত্রে, আমরা এগ্রিকালচার মেকানাইজেশনের ক্ষেত্রে আর কি করতে পারি, এর পটেনশিয়ালসটা কি আছে। কারণ মোস্তফা সাহেব একটা কথা বলছিলেন যে আল্লাহর দান সূর্য,
বা শক্তি, এই শক্তিটাকে কাজে লাগাতেই হবে, কারণ এটা অবহেলায় ফেলে দেওয়ার কিছু নাই। এন্ড ইট হ্যাজ হিউজ পটেনশিয়াল। পৃথিবীর অনেক দেশে অনেক রকমের এক্সাম্পলস রয়েছে। তো সবটা মিলিয়ে আপনাকে আবার শোনার আগ্রহ রইল আমাদের শাহরিয়ার নোমান সাহেব এবং প্রফেসর হামিদুল ইসলাম, আপনি এসছেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসেফ ফাউন্ডেশন একটা নাগরিক সংগঠন, আপনাদের নিয়েই আমরা তো আমাদের সভাপতি কৃষি বিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন, নিশ্চয়ই আপনি তাকে চিনেন, তিনি দেশের একজন প্রথিতযশা কৃষি বিজ্ঞানী এবং আমাদের সকলের শ্রদ্ধেয়। আমি স্যার আমাদের সভাপতি, স্যারকে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ মিটন। বিশেষ করে আগে ধন্যবাদ দিয়ে নেই যে শাহরিয়ার নোমান সাহেব, হামিদুল ইসলাম সাহেব, প্রফেসর হামিদুল ইসলাম এবং গোলাম মোস্তফা সাহেব তিনজন আমাদের সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন এবং মোটামুটি সংক্ষিপ্ত নোটিশে সংযুক্ত হয়েছেন এটার জন্য, এবং আজকে যে কথাগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা একটা জিনিস পরিষ্কার হয়েছে যে আমাদের যে আমরা টেকসই কৃষি, এবং টেকসই শুধু কৃষি নয়, টেকসই কৃষি, টেকসই পরিবেশ, মানে সমগ্র অর্থনীতির মধ্যে একটা টেকসই আনার জন্যই আমাদেরকে এই যে তেল নির্ভর ইয়ের থেকে আমাদের সরে আসা প্রয়োজন। এবং আমরা খুব ভালো করে জানি যে আল্লাহর দান যে সূর্য আছে সেটার যে বিশাল ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে আমরা ব্যবহার করে সেটাকে বিদ্যুতে পরিণত করে সেই বিদ্যুৎ থেকে আপনার পাম্প মেশিন চালায় বর্তমানে চেষ্টা করা হচ্ছে যে যাতে সেচের ব্যবস্থা করতে। এটা একটা টেকসই কৃষির আমি মনে করি যে একটা খুব সুন্দর একটা অবদান, সুন্দর একটা যারা গবেষণা করেছেন, যারা এটা কৃষকের কাছে পৌঁছাচ্ছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, এবং এনাদেরকে সাহায্য করার জন্য যারা আছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। একটা জিনিস সবচেয়ে বড় কথা হলো যে এই যে এটা তো একটা পাওয়ার, সূর্যের পাওয়ারটাকে আমরা কৃষকের মানুষের ব্যবহারযোগ্য পাওয়ারে নিয়ে আসছি। আমরা ইতিমধ্যে জানি যে আমরা ঘরে ঘরে ছোট ছোট সোলার পাওয়ার লাগাই দিয়ে বিদ্যুৎ চালাইতেছি, ছোট্ট একটা চায়ের দোকানের ছাদের মধ্যে লাগাচ্ছি। একইভাবে পাওয়ারটাকে তো ডেফিনেটলি মাল্টিপল ইউজে ব্যবহার করা সম্ভবই। ফলে আমরা হয়তো বিস্তারিত আগামী কোনো একটা এপিসোডে শুনবো, বা আজকে শনিবার আছে, হয়তো আগামী শনিবারও আমরা, আপনারা যদি অ্যাভেলেবল থাকে, আপনাদেরকে আমরা নিয়ে আসতে পারি সেটা শোনার জন্য। কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে সোলার ইরিগেশন সিস্টেমের কথা বলেছেন। একেবারে মানে এইটা এক্সিস্টিং যে সিস্টেম গুলাকে রিপ্লেস করে নতুন একটা সিস্টেম এস্টাবলিশমেন্ট নয়। যে নোমান সাহেব বলছেন যে গাইবান্ধানা কোথাও পলাশবাড়িতে মনে হয় বলেছেন যে ওখানে এক্সিস্টিং যে সিস্টেম গুলাকে পাওয়ার দেওয়ার জন্য ওরা সোলার সিস্টেম করেছেন। দ্যাটস এ গ্রেট থিং আমি মনে করি, যে মানে কনফ্লিক্টটাকে কমায় নিয়ে এসে এবং এক্সিস্টিং যারা ইনভেস্ট করেছে ওই সমস্ত ডিপ টিউবওয়েল বা শ্যালো টিউবওয়েল মধ্যে তাদেরকে একেবারে ব্যবসাচ্যুত না করে দিয়ে তাদেরকে আমরা মানে তাদেরকেই সাহায্য করার জন্য এটা করতে পারি। আমি মনে করি বিউটিফুল একটা উইন উইন সিচুয়েশন সবার জন্য আর কি। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমি গুরুত্বপূর্ণ যেটা মোস্তফা সাহেব বলেছেন, ছোট কৃষকদের জন্য আসলে যদি আমরা ইন্ডিভিজুয়ালাইজড করতে পারি সেটা ভালো হবে। কিন্তু আমাকে সবসময় দেখতে হবে যে যারা বৃহৎ করেন সাধারণত বড় করতে পারলে তার একটা অর্থনৈতিক দিক থেকে ওটা খরচ, ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা কমে যাওয়ার কারণে সেটা হয়তো আমাদের বেশি ইকোনমিক্যালি বেনিফিট হতেও পারে, কিন্তু নট নেসেসারিলি অলওয়েজ। অনেক জায়গায় আছে যেটা ছোট কৃষকের জন্য, ইন্ডিভিজুয়াল কৃষকের জন্য সেটা করতে হবে। ফলে মোস্তফা সাহেব যে কথাটা বলেছেন সেটাও আমার মনে হয় যে গবেষকদের যারা আছেন, আমাদের প্রফেসর সাহেব আছেন, ওনাদের সঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট বা ধান গবেষণা ইনস্টিটিউট এনাদের সঙ্গে যোগাযোগ আছে, সবাই মিলিতভাবে ওনারা আশা করি যে এটা নিয়ে গবেষণা করে আমাদেরকে করবেন। তবে এই গবেষণাটা শুধু ছোট ইউনিটের জন্য নয়, আমাদের বড় ইউনিটের জন্য গবেষণা দরকার আছে, যে আমরা কি করে আমদানি নির্ভরশীলতা কমায় দিয়ে লোকালি আমরা এই সমস্ত যন্ত্রপাতি বা যেগুলো লাগে, সোলার সেল টেল ইত্যাদি লাগে, সেগুলাকে আমরা কতখানি দেশে উৎপাদিত হয় জানি না, কিন্তু এটা আমার জানা মতে খুব একটা বেশি হয়তো অগ্রগামী হয় নাই, কিন্তু সেটাকে আসলে এটা করা দরকার। ফলে ওখানে যারা সোলারগাঁও অথবা প্যারাগন বা আমাদের বিশ্ববিদ্যালয় সবাই মিলিতভাবে এটা চেষ্টা করতে হবে যে আমরা এটাকে কতখানি দেশীয় অর্থনীতির স্বার্থেই আমরা এটা দেশের মধ্যে এটা আমরা পুরোটা না হলেও
অংশবিশেষ আমরা উৎপাদন করতে পারি। এইটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হবে, কন্ট্রিবিউশন হবে। সাস্টেইনেবিলিটির কথা যেহেতু বলছি, টেকসই সিস্টেমের কথা যে বলতে, টেকসই যদি করতেই হয় আমার ওগুলার উপরে নির্ভরশীলতাটাও কমায় আনতে হবে। কারণ আজকে আপনি খেয়াল করে দেখছেন মানে এই আমদানি নির্ভরশীলতার কারণেই আজকে পেঁয়াজের বাজারে কি ঘটতেছে। আমরা যদি সেই জিনিসটা যত কমাতে পারবো তত বেশি। আজকে চায়নাতে হোয়াইয়ের কি অবস্থা হয়ে গেছে আপনারা দেখতেছেন। এই ফলে আমাদের সর্বত্র যতটুকু সম্ভব, পুরোপুরি সম্ভব হবে না কোনো কালেও হয়তোবা, কিন্তু যতটুকু সম্ভব আমাদের এই নির্ভরশীলতা কমায় আনতে হবে। প্লাস দেশীয় ইকোনমির স্বার্থেই হয়তো আমরা এদিকে আগায় যাবো, যাতে করে আমরা যে আমাদের যে জাতির লক্ষ্য যে 2041-এর মধ্যে আমরা মধ্য আয়ের দেশে পৌঁছাইতে চাই, সেই জায়গায় হয়তো আমরা পৌঁছাতেই পারবো। আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য, আমাদের উন্নয়নকে টেকসই করার জন্য, জাতীয় অর্থনীতিকে টেকসই করার জন্য। আপনাদেরকে আরেকবার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর যারা আমাদের পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যে থাকার জন্য। এবং মিটনকে বলবো, যদি অনুরোধ করবো, যদি এই আলোচনাটা মাথার থেকে চলে যাওয়ার আগেই আগামী সপ্তাহে যদি এর কন্টিনিউটি যেগুলো ইস্যুগুলো রয়েছে আগামী শনিবারেই যদি এটা করা সম্ভব কিনা সেটা চিন্তা করে দেখতে, এবং সেখানে হয়তো কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজনকে আমরা সাথে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আশা করছি। দর্শক মন্ডলী, আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন, আগামীকাল আবার কথা হবে। আর যদি আপনারা চান তাহলে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করতে পারেন, আরো মানুষকে এই আলোচনাগুলো শোনবার সুযোগ করে দিতে পারেন। বিসেফ ফাউন্ডেশন ফেসবুক লাইভে এটা চলে গেছে, ফেসবুকে বিসেফ ফাউন্ডেশন দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনারা থাকবেন। আমরা নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লড়াইকে সকলে মিলে এগিয়ে নিয়ে যাব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।